সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তারা অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে এমন একজন আছেন যার নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঠিক অন্য একটা পাতায় লেখা রয়েছে। ক্রিকেটে বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটাই বিশ্বকাপ জিতেছে, সেটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপ জয়ের কাণ্ডারি আকবর আলী, আকবর দ্য গ্রেট। আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন আকবর আলী। তার সঙ্গে আমরা কথা বলবো তার ক্যারিয়ার, তার ঈদের উদযাপন নিয়ে। আকবর, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমরাও ভালো আছি। আকবর, শুরুতে আপনার যে ইন্ট্রোডাকশনটা দিলাম, বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত আমরা একটাই ওয়ার্ল্ড কাপ জিতেছি, সেই ওয়ার্ল্ড কাপটা এসেছিল আপনার হাত ধরে। এখনও অনেক দিন হয়ে গেছে, প্রায় অর্ধযুগ যদি বলি। তারপরও এই যে আপনারকে যখন এটা মানুষজন বলে, আপনার কেমন লাগে শুনতে এতদিন পর এসেও? না, দেখুন, ওয়ার্ল্ড কাপের মেমোরিজটা আসলে সবসময়ই সাথে থাকবে। এটা সবসময় যখনই 19-এর কথাটা আসে খুবই ভালো লাগে যে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম। বাট অনেস্টলি যদি আমাকে বলেন, এই যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া হয় এগুলো আসলে আমি খুব বেশি এনজয় করি না। বাট মানে যখন আমরা মনে করি খেলার ভিডিও বা হাইলাইটসগুলো যখন সামনে আসে, ইভেন যখন আমাদের মনে পড়ে 19-এর কথা, তখন খুবই ভালো লাগে, কারণ আমাদের খুব স্পেশাল টাইম আমাদের ছিল ওটা। তো খুবই ভালো লাগার বিষয়। আপনারা তো এখনও মানে ওই গ্রুপটা এখনও খুব ক্লোজ, যতটুকু আমরা জানি সোশ্যাল মিডিয়াতে দেখি আপনারা এখনও গ্যাদারিং করেন বা আপনারা আড্ডা দেন। এখনও তো বন্ডিংটা খুব ভালো মতো আছে মনে হয় আপনাদের? না, অবশ্যই খুবই ভালো বন্ডিং আছে আমাদের, কারণ আমরা যখন এই কিছুদিন আগে দেখবেন যে প্রিমিয়ার লিগ বলেন বা এনসিএল বিসিএল বলেন, এছাড়াও আমরা যখন যেখানেই প্র্যাকটিস সেশনে যখনই একসাথে হই, আমরা অনেক এনজয় করি। অনেক আমাদের মানে শুধু খেলার বিষয় না, খেলার বাইরেও অনেক বিষয় আমরা শেয়ার করি। তো এই বন্ডিংটা সবসময়ই আছে এবং শুরু থেকেই ছিল, এবং আমি বলবো যে এখনও এটা আমরা মানে যতটা সম্ভব মেনটেন করার চেষ্টা করছি। এখনও আমরা যদি বলি যে আপনার যারা সতীর্থ রয়েছেন এক দলের, তারা আসলে কতটা মানে মনে করেন আপনারা সেই ওয়ার্ল্ড কাপ জয়ের স্মৃতিটা, যখন আপনারা যে বসেন আড্ডা দেন বা ইয়ে করেন? কিছুদিন আগে যখন 19 ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, তখন আমরা একসাথে খেলা দেখছিলাম 2-3 জন মিলে। তখনও আমরা বলছিলাম যে আমরা এটা করেছিলাম। তারপর যখন ইংল্যান্ডের কথা আসে, তখন আমরা ইংল্যান্ডে গিয়ে কি করেছি, মাঠের ভিতরে মাঠের বাইরে। তো এই কথাগুলো সবসময় আসলে আমাদের মধ্যে হতেই থাকে। আর যেটা বললাম যে ইট ওয়াজ সুইট জার্নি, মানে অনেক বড় জার্নি ছিল, 18 মাসের মতো প্রায়। তো বিভিন্ন ইনসিডেন্ট আছে মাঠের ভিতরে বাইরে, তো অনেক ফান হয় এগুলো নিয়ে। আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে আরও কথা বলবো। আপনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে আপনাদের সতীর্থদের কথা শুনবো, এবং আপনার ছোটোবেলার ঈদগুলো কেমন হতো সেটাও আমরা জানতে চাইবো আপনার সঙ্গে। আকবর, যেটা আমরা বলছিলাম, যেহেতু কুরবানি ঈদ, আমরা জানি কুরবানি ঈদ দুই রকম, ঈদের দুই রকম আনন্দ। আপনার কুরবানি ঈদটা কেমন যায়? অনেক বা দুই ঈদের মধ্যে অনেকেই বলে যে কারো রোজার ঈদ পছন্দ, কারো কুরবানি ঈদ পছন্দ। আপনার পছন্দ কোন ঈদটা? আমি পার্সোনালি কুরবানি ঈদটা অনেক এনজয় করি, কারণ এখানে একটা গরু ছাগলের বিষয় যেটা থাকে যে আমরা দেখা যায় ঈদের 4-5 দিন আগে থেকে বা আরও অনেক আগে থেকে রংপুরে থাকলে বিভিন্ন গ্রামে যাই গরু দেখতে। তারপর ওখানে পছন্দ হলে হয়তো বা ওখান থেকে নিলাম, না হলে হাটে যাওয়ার যে বিষয়টা, এটা আমি খুব এনজয় করি। ইভেন গরুকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে গরু পরিচর্যা করা, হ্যাঁ, যা আছে সম্পূর্ণ রাখাল বলতে পারেন নিজেকে। মানে যদি রাখাল বলেন ভুল হবে না ওই সময়টায়। তো আমি খুব এনজয় করি পার্সোনালি কুরবানিটা। কুরবানির হাটে গিয়ে তো আমরা দেখি অনেকের অনেক রকম অভিজ্ঞতা হয়। আমরা এখন ইদানিং দেখি যে বিভিন্ন নামের গরু পাওয়া যায়। আবার ছোটোবেলা আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল, একবার গরু দড়িয়ে টান দিয়ে চলে গেছে। আপনার এরকম কোনো মজার স্মৃতি বা অভিজ্ঞতা কি হয়েছে কখনো? অনেক আছে, লাইক গরুর হাটে গিয়েছেন এবং মানে গরুর গুতা খান নিয়ে, এরকম তো হতে পারে না, গরু ছুটে যায় হাত থেকে। তো এরকম অনেকবার গরু ছুটে গিয়েছে হাত থেকে, কারো হাত থেকে ছুটে গিয়েছে, এবং দেখা গেছে যে হাটের মধ্যে ধাক্কাধাক্কি করে মনে করেন যে যেদিকে পারছে বাঁচার ট্রাই করছে। এরকম অসংখ্য কাহিনী আছে। ঈদের দিন তো আমরা জানি মোটামুটি সবার বাসাতে কম বেশি একটু ভালো রান্না টান্না হয়। মানে ভাবির হাতের রান্নাটা এখন পছন্দ করেন বেশি, না আন্টির হাতে, মানে আপনার মার হাতের? না, আমার আম্মুর হাতের রান্নাই পছন্দ বেশি। আর ছোটোবেলা থেকে ধরেন আমাদের ঈদের দিন সকালে যেটা যে আম্মু সেমাই, তারপর হচ্ছে আগে লুচি এবং গরুর মাংস অনেক খাওয়া হতো। বাট লাস্ট 8-10 বছরে আমি ওরকম লুচি খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো সেখানে দেখা যায় সাদা রুটি এবং গরুর মাংস খাওয়া হচ্ছে। তো এইটা আমাদের একদম কমন খাবার ঈদের দিন। ভাবি আপনার জন্য স্পেশাল কিছু রান্না করেন ঈদের দিন? মানে একটা তো যেহেতু আপনাদের নতুন বিয়ে, বেশি দিন হয়নি,
তো স্পেশাল কি করে ও ভাবি? যেটা করে, ও ফিরনি ভালো রান্না করতে পারে এবং ও বোরহানি করতে পারে, যেটা আমার খুব পছন্দ। ঢাকার ঈদ একরকম, রংপুরের ঈদ একরকম। ঢাকায় কখনো ঈদ করেছেন? না, আমার ঢাকায় কখনোই ঈদ করা হয়নি। খেলার জন্য একবার দেশের বাইরে ঈদ করা হয়েছে। কেমন ছিল সেই একটা ঈদ আমার মনে হয়, আমরা 19 খেলতে ইংল্যান্ডে গিয়েছিলাম 2019 সালে, এরকম ট্রাই নেশন একটা সিরিজের জন্য, ইংল্যান্ড ইন্ডিয়া, এবং আমাদের একটা ফাইনাল ম্যাচ ছিল ঈদের দিনই। ইংল্যান্ডে জানেন যে বেঙ্গলি কমিউনিটি অনেক বেশি। হ্যাঁ। তো তারা যেটা করেছিল যে বিভিন্ন সেমাই, মিষ্টি, অন্যান্য মজার মজার খাবার রান্না এগুলো করে নিয়ে নিয়ে আসছিল। এগুলো আমরা খেয়ে তারপর ব্রেকফাস্ট করে আমরা মাঠে গিয়েছিলাম। ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই। আপনার সম্পর্কে সবাই মোটামুটি অনেকে জানে, তারপরে একটু যেতে চাই পেছনের দিকে, যে আপনি ক্রিকেটার হবেন। আমরা জানি যে সবার একজনকে দেখে ক্রিকেটার হওয়ার একটা মনে ইচ্ছা জাগে। আপনার এই প্রথম ইচ্ছাটা কবে হয়েছিল এবং কাকে দেখে হয়েছিল? বাসায় অনেকেই ক্রিকেট খেলেছে, মানে ফ্যামিলির মধ্যে। আমার ফুফাতো ভাই, তিনি প্রিমিয়ার লিগও খেলেছেন। আরেক ফুফাতো ভাই, তিনি ফার্স্ট ডিভিশন খেলা। আমার নিজের বড় ভাই ঢাকা লিগ খেলেছেন। আসলে এই ক্রিকেটিং যে বিষয়গুলো, এটা ছোটবেলা থেকেই মানে আমি বাসার মধ্যে দেখে বড় হয়েছি। বাট আমি একদম প্রফেশনালি যেভাবে নিতে পেরেছি, তারা অনেকেই নিতে পারেনি আমার ভাইরা। ভালো লাগার বিষয়টা ছোটবেলা থেকেই ছিল। বাট আমার মনে হয় যে ক্লাস 6-এ যখন আমি উঠি, তখন আমি মানে মেজো ভাই আমাকে ক্রিকেটে মানে একাডেমিতে নিয়ে যায়। তো রংপুর জেলা স্কুলে আমাকে ওখানেই প্রথম প্র্যাকটিস করি। যখন বিকেএসপিতে ভর্তি হলাম, আসলে তারপর থেকে পুরো মানে লাইফটাই ক্রিকেট কেন্দ্রিক হয়ে গেল। আপনার কি কোনো আক্ষেপ কাজ করে কি আপনি এখন আসলে টিমে ডেবু হয়নি, বাট অনেকের হয়েছে? আমার লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। তো আমি সবসময় এই কৃতজ্ঞতা বোধটা আছেই। বাট অবশ্যই আপনি যখন মানে ন্যাশনাল টিমে আপনি খেলছেন না, তো এই খেলার স্বপ্নটা নিয়েই কাজ করছি, এই খেলার স্বপ্নটা নিয়েই প্র্যাকটিস করছি। তো অনেক সময় এটা আসে যে আমি এখনও ন্যাশনাল টিমে যেতে পারিনি, বাট আমি খুব বেশি এটা নিয়ে ভাবি না। যে সামনে আমার হাতে যেইটা কন্ট্রোলে থাকে, প্র্যাকটিস করাটা, মনোযোগ দিয়ে কষ্ট করা, এটা নিয়েই সবসময় চিন্তাভাবনা করি এবং এটা নিয়েই ভাবি। আর রেজাল্ট আসলে এটা পরে আসে। তো কিছু সময়ের জন্য অবশ্যই এটা মাথায় আসে যে ন্যাশনাল টিমে খেলিনি বা খেলতে পারিনি এখনও, বা কীভাবে ঢুকবো, এটা অবশ্যই মাথায় আসে। বাট আমি খুব বেশি সময় এটা নিয়ে পড়ে থাকি না। আমি ভেরি নেক্সট মোমেন্টেই হয়তো বা দেখা যাচ্ছে আমি লাইফের ভালো জিনিসগুলো এনজয় করছি। এমন পরিবেশে বড় হয়েছেন, অনেক ক্রিকেটার ছিল আপনার বড় ভাইরা, ফুফাতো ভাইরা, কাজিনরা, কিন্তু তারপর একজন সবার পছন্দের একজন ক্রিকেটার কিন্তু থাকে। আমরা জানি যে যার খেলা পছন্দ লাগে বা যার খেলা পছন্দ করেন। আপনার এরকম পছন্দের ক্রিকেটারকে বাংলাদেশে বা ওভারঅল অল ওভার দ্য ওয়ার্ল্ড? দেখুন, আমি ছোটোবেলা থেকে মানে সোহরাওয়ার্দী শুভ ভাই, তিনি আমাদের এলাকার বড় ভাই। তো তাকে একদম যখন আমি ছোটোবেলায়, আমার ভাইয়ের ফ্রেন্ডও হয় তিনি, তো একদম ছোটোবেলায় থেকে তিনি বাসায় আসতেন, যেতেন। আমরা তাদের এলাকায় মানে একই সাথে এলাকায় একসাথে টেপ টেনিস খেলছি। তো তাকে সবসময় দেখতাম যে তিনি বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছেন। তারপর ইভেন 2011 সালে ওয়ার্ল্ড কাপেও তিনি যখন খেললেন, তখন আমি অনেক ছোট, বিকেএসপিতেও তখনও ভর্তি হয়নি, একদম ছোট তখন। তো তখন তাকে দেখে আসলে আরও বেশি ভালো লাগতো, যে তার মনে করতাম যে না, শুভ ভাই খেলছে, তার মতো হতে হবে বা তার মতো খেলতে হবে এখানে ওখানে। তো এগুলো শুভ ভাইয়ের কথা বলতে পারি দেশের মধ্যে। আর দেশের বাইরে আমি সবসময় মানে আই ওয়াজ এ বিগ সাউথ আফ্রিকান ফ্যান। তো সাউথ আফ্রিকার খেলা অনেক দেখতাম আমি। হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স, এই দুজন আমার খুব পছন্দের। আপনার কাছে জানতে চাইবো, অনেকেই বলে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে নকটা খেলেছিলেন, ম্যান অফ দ্য ফাইনালও হয়েছিলেন আপনি, ওয়ান অফ দ্য বেস্ট নক সিচুয়েশন অনুযায়ী। আপনার খেলা নিজেকে যদি বলে সেরা 3টা নক কোথায় কবে খেলেছেন একটু যদি বলতেন আমাদেরকে আপনার চোখে। 19-এর ওই ফাইনাল নকটা অবশ্যই এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ ওইটার মাধ্যমে আমরা একটা ট্রফি জিতেছিলাম। প্লাস দিনাজপুরে বড় মাঠে একটা ম্যাচ খেলেছিলাম। আমি অনেক ছোট ছিলাম ওই সময়, মানে একটা টুর্নামেন্ট, লোকাল একটা টুর্নামেন্টে। আমি ওই সময় অনেক ছোট, বাট অপোনেন্টে প্রায় 6-7 জন প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার ছিল, যারা সেখানে খ্যাপ খেলতে গিয়েছিল। তো সেই নকটাও সেখানে আমি 70-80 করে ম্যাচ জিতেছিলাম। তো সেটাও খুব স্পেশাল। আমার নিজের ফেভারিট যদি বলেন, মোহামেডানের সাথে একটা 90 রান করেছিলাম মনে হয় 38-40 বলে, না এটা 2-3 বছর আগে। তো ওইটাও আমার কাছে খুব স্পেশাল নক। গত বছর আপনি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, আপনি ইংল্যান্ডে কোচিং কোর্স করেছেন লেভেল 2, আমি যদি ভুল না হয়ে থাকি। কি ভাবনা থেকে করে এবং আপনার কি ইন ফিউচার লক্ষ্য আছে কোচিংয়ের দিকে ঝোঁকার? মানে ফিউচারে কোচিং করব বা করাবো এরকম কোনো কিছু মাথায় নিয়েই ওটা করিনি। ইংল্যান্ডে একটা খেলার সুযোগ আসছিল,
তো খেলার সুযোগের ফাঁকেই ধরেন যেহেতু একটা করার সুযোগ ছিল, তো আমি ভেবেছি যে করে ফেললে এটা আমার নিজের জন্যই ভালো। আমি যখন বিকেএসপিতে পড়তাম তখন একটা আর্টিকেলে পড়েছিলাম যে বিদেশি অনেক প্লেয়াররাই এটা অনেক কম বয়সে করে ফেলে। তো তখন থেকে আমারও একটা ভাবনা ছিল যে এটা আমি করে ফেলবো যত আর্লি সম্ভব। আমরা একটু আপনার সাথে একটা ছোট র্যাপিড ফায়ার খেলবো। আপনি তো একজন উইকেট কিপার, আপনার চোখে সেরা উইকেট কিপারকে আমাদের কাছে একটি তালিকা আছে, অ্যাডাম গিলক্রিস্ট নাকি এমএস ধোনি? শুরু করছে অনেক বড় ধোনি। দুটো নাম দিয়ে। ধোনি। ধোনি নাকি কুমার সাঙ্গাকারা? ধোনি। ধোনি আর মার্ক বাউচার, আপনি সাউথ আফ্রিকার ফ্যান বলেছিলেন। বাউচার। বাউচার। বাউচার আর ইয়ান হেলি? বাউচার। বাউচার আর অ্যান্ডি ফ্লাওয়ার? বাউচার। বাউচার আর কুইন্টন ডিকক? মার্ক বাউচার। মার্ক বাউচার, ওকে। বাউচার আর খালেদ মাসুদ পাইলট? মার্ক বাউচার। মার্ক বাউচার। মার্ক বাউচার আর মুশফিকুর রহিম? মার্ক বাউচার। লাস্ট আপনার নাম মার্ক বাউচার আর আকবর আলী? মার্ক বাউচার। তাহলে আপনি সাউথ আফ্রিকান ফ্যান এবং সেক্ষেত্রে মার্ক বাউচারই আপনার চোখে সেরা মার্ক বাউচার wicket ফেভারিট, একদম টপ ফেভারিট উইকেট কিপার। আমরা তো এটা জাস্ট একটা মজার জন্য করলাম, কিন্তু বাংলাদেশে আপনি নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশ কিন্তু খুব ভালো একটা জায়গা যে ভালো ভালো উইকেট কিপার প্রডিউস করেছে। আমরা যদি দেখি খালেদ মাসুদ পাইলটের পর ধীমান ঘোষ ছিলেন, লিটন দাস আছেন, নুরুল হাসান সোহান খুবই একজন ভালো উইকেট কিপার, মুশফিকুর রহিম। বাংলাদেশিদের মধ্যে আপনাকে কাকে মনে হচ্ছে, কোন উইকেট কিপার সবচেয়ে টেকনিক্যালি সাউন্ড, বা আপনি কারো কাছ থেকে কোনো হেল্প পেয়েছেন কিনা উইকেট কিপিংয়ের ক্ষেত্রে? যদি হেল্পের কথা বলেন, আমার মানে গোলাম মর্তুজা স্যার, তিনি সবসময় উইকেট কিপিং নিয়ে কাজ করেন আমাদের। যদি বলেন যে টেকনিক্যালি সাউন্ড, আমি বলবো যে সোহান ভাই অনেক টেকনিক্যাল আমার চোখে, বাট লিটনদার কিপিং অনেক ভালো লাগে, কারণ আমার মনে হয় যে তিনি একদম ন্যাচারাল। বাংলাদেশে একটা দেখি যে আমাদের উইকেট কিপারদের মধ্যেও কিন্তু একটা ভালো একটা লড়াই হয়, কে দলে আসবেন, কে দলে থাকবেন। অন্য দেশে কিন্তু এতটা আমরা লড়াই দেখি না। এটা আসলে কতটা হেলদি এই কম্পিটিশনটা? না, আমার মনে হয় যে দেখুন, অনেক কিপার আছে যারা বাংলাদেশে এখন ভালো করছে, বা ডোমেস্টিকেও ভালো করছে, ইন্টারন্যাশনালি তো অবশ্যই ভালো করছে। তো এটা ভালো, আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একটা সাইন যে অনেক কম্পিটিটর একটা জায়গার জন্য, ইটস এ গুড সাইন। এক্স্যাক্টলি। সবাই কিন্তু একটা কথা বলে আকবর যে আপনি ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, মানে আপনি এত ট্রফি জিতেছেন আপনার এই ক্যারিয়ারে। আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দিয়ে ভুল না হয়ে থাকলে প্রথম আপনার ট্রফি, বড় কোনো মেজর ট্রফি। এরপর আপনি ডোমেস্টিকে রংপুর বিভাগের হয়ে অনেকগুলো ট্রফি জিতেছেন, 5-6টা ট্রফি জিতেছেন, এনসিএল, টি20। এটা রহস্যটা কি? মানে যে দলের ক্যাপ্টেন হন সেই দলই কেন ট্রফি জিতে? আমি বলবো আলহামদুলিল্লাহ, ভালো একটা জিনিস যে এই যেই কয়েক বছরই খেললাম ক্রিকেট ডোমেস্টিকে, মোটামুটি সবগুলো ট্রফি জিততে পেরেছি, শুধু প্রিমিয়ার লিগের ট্রফিটা এখনও জেতা হয়নি। তো এটা আলহামদুলিল্লাহ। বাট আমি বলবো যে আসলে কোনো ট্রফি তো আপনি একটা মানুষের ওপর ডিপেন্ড করে জিততে পারেন না, আপনার কালেকটিভ পারফরমেন্স দরকার পড়ে। তো এরকম অনেক সময় দেখবেন যে একটা টিমে অনেকে অনেক বেশি রান করছে, কিন্তু অ্যাজ এ টিম তারা ভালো করতেছে না। বাট আলহামদুলিল্লাহ, আমি যেই টিমগুলোতে খেলেছি এবং খেলছি এখনও, আমার মনে হয় যে আমাদের কালেকটিভ পারফরমেন্স আমাদের ভালো থাকে, এই জন্য আমরা জিততে পারি। আপনার মধ্যে কি ক্যাপ্টেন্সির এই বিষয়টাকে ন্যাচারালি এসেছে, নাকি আপনি দেখে দেখে আসলে মাঠে খেলে খেলে বিষয়টা আয়ত্ত করেছেন? দেখুন, মানে ছোট্টবেলা থেকেই তো আপনি বিভিন্ন ভুল করে করেই বড় হন। তো অ্যাজ এ ক্যাপ্টেন আমিও যখন মাঠ চালাই বা কোনো টিমকে লিড করি, প্রতি ম্যাচেই কোনো না কোনো জায়গায় ভুল থাকে, রাইট ডিসিশন থাকে, রং ডিসিশন থাকে। বাট চেষ্টা করি যাতে যেই মিস্টেকটা আমি একবার করেছি, যাতে নেক্সট 1 ইয়ারে যাতে ওই মিস্টেকটা আর না হয়। একটা ঘটনা বলতে চাই, যেটা আমার নিজের শোনা, যে এনসিএল এ রংপুর বিভাগের হয়ে একজন ক্রিকেটারকে ম্যানেজমেন্ট খেলাতে চান। আপনি বলেছিলেন যে না, তাকে আমি চাই দলে, এবং সে খেলেছিল, রানও করেছিল। এই যে আপনি আপনার দলের প্লেয়ারদের উপর ভরসা রাখেন, তাদেরকে ব্যাক করেন, তারা আপনাকে আসলে যখন রিটার্ন দেয় সেটা কেমন লাগে? এবং অনেক সময় তো রিটার্ন পান না নিশ্চয়ই, যে হয়তো বা খেলালেন, সে ভালো করলো না, তখন আপনি তাদেরকে কিভাবে কি মোটিভেট করেন বা কী বলেন তাদেরকে? দেখুন, আমার প্রত্যেকটা টিমেই একটা ক্যাপ্টেন্স কল বলে একটা বিষয় থাকে, যে মানে কোন প্লেয়ারটার উপর আপনি ট্রাস্ট রাখতে পারেন। এরকম মানে যারা একটা টিমে যখন 15 জন থাকে, প্রত্যেকেই ক্যাপাবল থাকে। অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকে ডিসাইড করতে হয় যে আপনি কার থেকে ম্যাক্সিমাম মানে রিটার্নটা নিতে চাচ্ছেন বা নিতে পারবেন। তো এটা প্রত্যেকটা টিমেই থাকে, কোনো না কোনো ডিসিশন নিতেই হয়। অবশ্যই কেউ যখন সেটা ভালো রিটার্ন দেয়, তখন সেটা অবশ্যই ভালো লাগে। আবার যখন কেউ পজিটিভ রিটার্ন দিতে না পারে, তখনও আমার মনে হয় যে ইম্পর্ট্যান্ট যেটা হলো যে আপনার চিন্তা ভাবনাটা, আপনি কতটা অনেস্ট ছিলেন। আপনি যদি অনেস্ট থাকেন এবং চিন্তা করেন যে না, এটা টিমের জন্য বেস্ট ডিসিশন ছিল, তো মিস্টেক হতে পারে, রং হতে পারে, পারফরমেন্স খারাপ হতেই পারে। বাট যদি অনেস্ট থাকেন, আমার মনে হয় যে এটা নিয়ে আসলে খুব বেশি খারাপ লাগার কাজ করে না। এক্স্যাক্টলি। আরেকটা বিষয় জানতে চাই আপনার কাছে, যখন আপনি ক্যাপ্টেন হিসেবে খেলেন তখন একটা বিষয়, আবার অনেক
দলে তো খেলেছেন ক্যাপ্টেন ছাড়া, দুটোর মধ্যে পার্থক্যটা কি? মানে ক্যাপ্টেন থাকলে কি চাপটা একটু বেশি থাকে, ক্যাপ্টেন ছাড়া কি একটু রিল্যাক্স হয়ে খেলেন? রেসপন্সিবিলিটি কম থাকে, দ্যাটস অল। যে আমার মনে হয় যে ক্যাপ্টেন থাকলে কোচ ম্যানেজার এদের সাথে একটু বেশি কমিউনিকেট করতে হয় বা টিম নিয়ে একটু বেশি ভাবার বিষয় থাকে। বাট ক্যাপ্টেন না থাকলে আমার মনে হয় যে শুধু ইন্ডিভিজুয়াল গেমের ওপর ফোকাস বেশি করা যায়। একটু ক্রিকেট নিয়ে অনেক কথা বললাম আকবর, আপনার ঈদ নিয়ে অনেক কিছু জানলাম। এবার ফুটবল বিশ্বকাপের মৌসুম কিন্তু আমরা যদি বলি কয়েকদিন পরে শুরু হচ্ছে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ। নেইমার, মেসি এবং রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সম্ভবত এবারের ওয়ার্ল্ড কাপটাই। আপনি এবারের ওয়ার্ল্ড কাপে কোন দলকে সাপোর্ট করছেন এবং ছোটবেলা থেকেই কোন দলকে সাপোর্ট করে আসছেন? ছোটোবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিলকেই সাপোর্ট করব। বাট ইউরোপিয়ান টিমের বাইরে কোনো লাতিন টিম ট্রফি নিবে এটা মনে হয় ডিফিকাল্ট। কিন্তু কারণ আর্জেন্টিনা তো এবার ভালো দল, আর্জেন্টিনা মেসি আছে, যে মেসি দারুণ ছন্দে রয়েছেন, ওয়াই নট আর্জেন্টিনা এগেইন? মানে ব্রাজিল ফ্যান দেখে কি আর্জেন্টিনার নামটা বাদ দিলেন? না, ব্রাজিল ফ্যান দেখে আর্জেন্টিনা বাদ দিলাম না এমন না। মেসির খেলাও আমি অনেক পছন্দ করি, যে ব্রাজিল ফ্যান দেখে যে আর্জেন্টিনার মানে মেসির খেলা দেখিনি বা মেসির খেলা ভালো লাগে না এমন না। মেসি ইজ এ ডিফারেন্ট ক্লাস। বাট যেটা বললাম যে মানে ইউরোপিয়ান ফুটবল এমন তো ভালোভাবে দেখা হয়, এবং আমি মানে আপনি যদি বলেন ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, এই টিম যেগুলো আছে এদের বাইরে ট্রফি আমি দেখছি না আসলে। আরেকটা দল কিন্তু আছে যে দলটাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে, পর্তুগাল এবং রোনালদোর শেষ বিশ্বকাপ। পর্তুগাল দল নিয়ে আপনি কিছু বললেন না, পর্তুগালের কি কোনো চান্সই দেখছেন না? না, পর্তুগালও ভালো টিম, পর্তুগাল অনেক ভালো টিম। আপনি যদি আমাকে রেটিং করতে পারেন আমি বলবো 5 নম্বরে পর্তুগাল। তার মানে লাতিন কোনো দলকে আপনি রাখছেন না? প্র্যাকটিক্যালি রাখছি না, মন থেকে সবসময় চাবো যদি আমার এটা রং হয় যদি ব্রাজিল ট্রফি নেয় আমার থেকে বেশি খুশি কেউ হবে না। বাট প্র্যাকটিক্যাল আমি বললাম। এক্স্যাক্টলি, আসলে সমর্থকরা অপেক্ষায় রয়েছেন হেক্সা একটা ট্রফি জিতবেন এবং সেই ট্রফি জিতলে হয়তো বা দীর্ঘদিনের একটা আক্ষেপ ঘুচবে। আবার অনেকেই চাচ্ছে রোনালদোর হাতে একটা ট্রফি উঠুক। একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সতীর্থরা অনেকেই ন্যাশনাল টিমে খেলছে, আপনিও খুব শিগগিরই সেই জায়গাটাতে পৌঁছে যাবেন এবং বাংলাদেশকে ভালো কিছু উপহার দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সঙ্গে। তিনি বলছিলেন তার ঈদ উদযাপনের কথা, একই সঙ্গে তিনি চান বাংলাদেশ জাতীয় দলের জার্সিতেও প্রতিনিধিত্ব করতে এবং সেই লক্ষ্যে কিন্তু তিনি এখনও পরিশ্রম করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, সঙ্গেই থাকুন সময়।